কি দেখিয়ে সরবের মন কাড়লি শুনি? তোর তো না আছে রূপ, না আছে যোগ্যতা। তাহলে আমাকে রেখে সরব কেন তোকে বিয়ে করলো বল? এক রাতে কি এমন জাদু করলি সরবকে, যে রাত না পেরোতেই আমাকে রেখে তোকে বিয়ে করে নিল? শরীর টরীর দেখিয়ে ফাঁসালি নাকি? আপু, নুসরাত নুহির দুই বাহু ধরে এক নাগারে কথাগুলো বলেই নুহিকে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল। নুহি ছিটকে গিয়ে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে গেল। হাতের কোনোয়ে বেশ ব্যথা পেয়েছে সে। তবুও অপরাধীর ন্যায় মুখ করে তাকায় বড় বোন নুসরাতের দিকে। আপু, চুপ কর। অপয়া চরিত্রহীনা মেয়ে কোথাকার। পুরুষ মানুষের উপর এত লোভ তোর, যে বড় বোনের হবু বরকে নিজের বর বানিয়ে নিলি? লজ্জা করছি না ওই মুখে আমাকে আপু ডাকতে? সাইদুল চৌধুরী সরব হলো নুসরাত ইমরোজের হবু বর। দুদিন পরই তাদের বিয়ে। আজ মেহেদি ছিল। মেহেদির অনুষ্ঠান চলাকালীন হঠাৎই বিয়ে বাড়িতে আগমন ঘটে হবু বর সরবের। সরবকে দেখে সবাই একরকম ভূত দেখার মতো চমকে ওঠে। কেউ কেউ তো সরবকে নিয়ে মজা করতে শুরু করে দিয়েছে। জামাইবাবু দেখছি বউকে ছাড়া থাকতেই পারছে না, তাই ছুটে ছুটে চলে আসছে। তা বাবা, একটু সবুর করো, আর তো মাঝে একদিন মাত্র, তারপর বউতে তো একবারে নিয়ে যেও। সবাই হু হু করে হাসতে শুরু করে দেয়। তবে সরব তখনও গম্ভীর ঘুমে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সরবের পেছন থেকে নুহি সবার সামনে আসে। নুহির পরনে ছিল লাল টুকটুকে বেনারসি শাড়ি। নুহিকে এভাবে দেখে সবাই একরকম আকাশ থেকে পড়ে। সবাই নুহিকে নানা রকম প্রশ্ন করে, তবে নুহিকে কিছু বলতে না দিয়ে সৌরভ সরাসরি সবাইকে জানিয়ে দেয় নসরাতের সাথে এই বিয়েটা আর হচ্ছে না, কারণ অলরেডি সে নুহিকে বিয়ে করে ফেলেছে। তাই এই বিয়ের সমস্ত জোগাড় জন্তু এখানেই বন্ধ করা হোক। কথাগুলো বলেই সৌরভ দুম দুম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে নুহি এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। সবার রাগ গিয়ে পড়ে নুহির উপর। নুহির মা তো হাতের কাছে থাকা পানির মগটা ছুঁড়ে মারে নুহির দিকে। নিজের মেয়ের এত বড় সর্বনাশ সে কিছুতেই মেনে নিতে পারছে না, তাও এই অপয়া মেয়েটার জন্য, যাকে কিনা সে মেয়ে বলেই মানে না। মগটা লেগে নুহির মাথার খানিকটা কেটে যায়। তাতে কারো হোলদোল নেই। সবাই তো এখন ব্যস্ত নুহিকে গালমন্দ করতে। সবাই অবাক হয়ে হঠাৎ করে বিয়ের কোণে নুসরাত উঠে গিয়ে নুহির হাতটা ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে। তবে অবাক কাণ্ড হলো, এত কিছুর পরও নুহি মুখ দিয়ে একটা টু শব্দ করেন। নুহিকে চুপ থাকতে দেখে নুসরাত আবার বলতে শুরু করে, আমি তোর কি এমন ক্ষতি করেছি বল না? তাহলে আমার এত বড় ক্ষতি কেন করলি বল? তুই কি জানিস না আমি সৌরভকে কতটা ভালোবাসি? তাহলে ওকে আমার কাছ থেকে এভাবে কেড়ে নিলি কেন? আমি আসলে আপু নুহি আর কোনো কথা বলতে পারেনি, সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। নুসরাত নুহির দিকে একটু এগিয়ে যেতে নিলে নুহির গায়ের লাল বেনারসিটার দিকে চোখ পড়ে। এই বেনারসিটাই তো সে বিয়েতে পরবে বলে পছন্দ করেছিল। এই বেনারসিটা পরেই তো দুদিন বাদে সৌরভের বউ হওয়ার কথা ছিল, কিন্তু এই শাড়িটা এখন গায়ে জড়িয়ে রেখেছে তারই ছোট বোন। শুধু কি শাড়ি, সে তো তার ভালোবাসার মানুষটাকেও নিজের করে নিল। আচ্ছা, সৌরভকে কি সত্যিই সারা জীবনের মতো হারিয়ে ফেললো সে? একটা বিয়ে কি সব কেড়ে নিল তার জীবন থেকে? কথাগুলো মনে হতেই নুসরাত নুহির দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে দম দম করে ঘর থেকে বেরিয়ে যায়। নুহি তখনও মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে আছে। রাতের মাঝামাঝি জ্ঞান নিয়ে ফিরে নুহির চোখ খুলেই নুহি নিজেকে সৌরভের কাছে বাহু ধরে আবিষ্কার করে। সৌরভ নুহিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন একটু আলগা হলেই কেউ চুরি করে নিয়ে যাবে। নুহি বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নুহি পৃথিবীর সবচেয়ে কঠিন কঠিন শব্দ শুনেছে এই লোকটার থেকে। নুহিকে অপমান করার
একটা ছোট্ট অপশনও সে বাদ দেয়। অথচ এই লোকটাই আজকে তাকে জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে রক্ষা করলো। নুহি চারদিকে চোখ বোলায়। না, এই ঘরটা তো সে চেনে না। নুহি সরবের থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই সরব জেগে যায়। সরব রাগে রাগে চোখে নুহির দিকে তাকিয়ে আছে। কোথায় আমি? জাহান্নামে। মানে? ঘুমিয়ে পড়ুন, রাত অনেক হয়েছে। কথাগুলো বলেই সরব বিছানা থেকে উঠে যায়। কিসের এত রাগ আপনার আমার উপর? এত অপমান করেও কি শান্তি পাননি আপনি? আর কি চাই? আমাকে কেন এনেছেন এখানে? হেই লিসেন, শাট আপ। তুমি বিপদে পড়েছিলে, আমি তোমাকে বাঁচিয়েছি। তোমাকে যেমন এ বাড়িতে এনেছি, তেমনি বেশি বাড়াবাড়ি করলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে বাইর করে দিব। আন্ডারস্ট্যান্ড? আই হেট ইউ। কথাগুলো বলেই সরব ঘর থেকে বেরিয়ে যায়। ওই বিছানায় বসে কাঁদতে থাকে। সে তো এই বিয়ে থেকে দূরে সরে ছিল। দূরে ছিল সরব আর নুসরাতের জীবন থেকে। তাহলে খালামণির বাড়ি চলে গিয়েছিল সে। হঠাৎই সেই ফোনটা এলো। আচ্ছা, অঙ্ক কি জানে তার নুহি আজকে অন্য কারো হয়ে গেছে? আচ্ছা, সত্যি কি সে অন্য কারো হয়ে গেছে? একটা বিয়ে কি সব? নুহির কেমন অস্থির অস্থির লাগছে। এত রাতে সরব কোথায় গেল? আচ্ছা, আমার উপর এত কিসের ডাক্তার? কে আছো দেখে যাও, আমার ছেলে এই কাকে বিয়ে করে এনেছে। এই মেয়ের না আছে রূপ, না আছে গুণ। ছেলে ধরা মেয়ে কোথাকার। আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করা হয়েছে, তাই না? এক নাগারে গড় গড় করে কথাগুলো বলে দম নেয় আফিয়া বেগম। তার সবচেয়ে আদরের ছোট ছেলে হলো সরব। ছেলেকে ভালোবেসে নিজে গিয়ে নুসরাতকে দেখে পছন্দ করে এসেছিলেন তিনি। তার মতে তার ছেলের একমাত্র যোগ্য সহধর্মিণী যদি কেউ হয়ে থাকে, সে হচ্ছে নুসরাত, নুহি নয়। কিন্তু শেষমেশ কি হলো? সেই ছেলেই নাকি এই মেয়েকেই বিয়ে করে আনলো। রাগে গা জ্বলছে তার। সরব, আমি জানি না তুমি কি করেছো, কেন করেছো। শুধু এইটুকু জানি, এই মেয়েকে আমি বউ বলে মানি না, মানবো না। যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো। যাও যাও, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। সরব তীক্ষ্ণ সুরে কথাগুলো বলে ঘুরে দাঁড়ায় আফিয়া বেগম, হাঁটা ধরে নিজের ঘরের দিকে। নুই তখনও দরজায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। এই একটা বিয়ে কিনা তার সব কেড়ে নিল। একদিকে সে মাকে হারালো, একদিকে দিদিকে। এতক্ষণ পর মুখ খুলে সরব। মা, যে সিচুয়েশনই হোক না কেন, আমি নুহিকে বিয়ে করেছি, এটাই সবচেয়ে বড় সত্যি। তাই নুহি এই বাড়িতেই থাকবে, সে আমার বউ। কথাগুলো বলেই সরব নুহির হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায়। আফিয়া বেগম ছেলের এমন ঘটনায় একরকম হক চকিয়ে গেছে। নুইকে প্রথম থেকে বেশ অপছন্দ করত আফিয়া বেগম। নুই দেখতে খুব একটা সুন্দর নয়, গায়ের রংটা শ্যামলা হলেও দেখতে মন্দ নয়। তবে নুহি রূপের বর্ণনা দেওয়ার জন্য তেমন বিশেষ কিছুই খুঁজে পান না আফিয়া বেগম। লেখাপড়া নিয়েও তেমন কিছু বলার নেই। সবে হাই স্কুল পাশ করে কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে সে। এদিকে তার ছেলে বিলেত ফেরত। এইরকম মেয়েকে কি করে মেনে নিবেন তিনি? এই ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না আফিয়া বেগম। নুহি ঘরে এসে বিছানায় হাত পা ছড়িয়ে কাঁদতে বসেছে। কাল রাতে যদি না সে এমন ভুল করতো না, এই বিয়েটা হতো না এত কিছু। মস্ত বড় ভুল করে ফেলেছে সে। সরব বেশ কিছুক্ষণ তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এদিকে নুহি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। জল দুটো লাল টমেটো হয়ে গেছে। কান্না থামাও। সরব বেশ ধমকে সুরে কথাটা বলে নুহি হঠাৎ ধমক শুনে চমকে ওঠে। এবার কান্নার বেগ বেশ বেড়ে গেছে। এই মেয়ে, চুপ করবা নাকি? আপনি কি আপুকে সত্যি বিয়ে করবেন না? কি? আমাকে কোথাও একটা রেখে আসুন, তারপর আপুকে বিয়ে করে নিন। আমি না থাকলে হয়তো আজ আপনাদের বিয়ে হয়ে যেত। ঠিকই বলেছ। তুমি একমাত্র মানুষ যে হুট করে আমাদের মাঝখানে চলে এসেছো। কিন্তু কি করার এখন? এখন তো আর কোনো উপায় নেই। তুমি যে আমার সব জায়গাটা দখল করে নিয়েছো। কি? কিছু না। শুনুন,
আমার না কোথাও যাওয়ার জায়গা নেই। ওই বাড়িতে আমাকে ঢুকতে দেবে না। আমায় আপাতত একটু আশ্রয় দিন। আমি কলেজ হোস্টেলে সিট পেয়ে গেলে সেখানে চলে যাব। আর আর আপনি আপুকে বিয়েটা করে নিন, আমি চলে যাব। হেই, তোমার এইসব বাজে কথা অফ করে যাও। এইসব শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। কাল থেকে একই শাড়ি পরে আছো। গো। নুহি কাচুমাচু মুখ করে উত্তর দেয়, আমার কাছে কোনো শাড়ি নেই, জামা কাপড় নেই। আমি তো লাগেজটা স্টেশনে ফেলে এসেছি। আর নুহি কথা বলার আগেই সরব আলমারি থেকে একটা প্যাকেট এনে নুহির হাতে ধরিয়ে দেয়। নুহি প্যাকেটটা খুলে দেখে একটা সোনালি পাড়ের কালো শাড়ি। এটা আপুর জন্য কিনেছিলেন বুঝি, গিফট? নুহির কথায় প্রতি উত্তরে সরব কিছু একটু মুচকি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পা বাড়ায় মায়ের ঘরের দিকে। মাকে অনেক কিছু বোঝাতে হবে, মাকে অনেক কিছু বলতে হবে। নুসরাত সেই সন্ধ্যা থেকে বারান্দায় দাঁড়িয়ে আছে। সরব ছিল তার কলেজ লাইফের বন্ধু। বেশ ভালোই বন্ধুত্ব ছিল দুজনের। কলেজ পাস করার পর দুজন একসাথে কানাডায় স্কলারশিপ পায়। ব্যাস দুজন একসাথে উড়াল দেয় বিদেশে। একসাথে থাকতে থাকতে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর সেটা কি করে ভালোবাসায় রূপ নেয় তা নিজেও জানে না সে। বিদেশে পড়াশোনার পাট চুকিয়ে দেশে ফিরে আসে দুজন। মাঝে বেশ কিছুদিন কোনো নুসরাতের সাথে কোনো যোগাযোগ রাখেনি সরব। এই সময়গুলো বেশ খারাপ কেটেছে নুসরাতের। তারপর হঠাৎ একদিন সরবের মা এই বাড়িতে আসে নুসরাত সরবের বিয়ের প্রস্তাব নিয়ে। নুসরাত যেন হাতে 7 রাজার ধন পায়। এক কথায় বিয়েতে রাজি হয়ে যায় নুসরাত। তারপর একেবারে এঙ্গেজমেন্টের দিনে সরবকে দেখেছিল নুসরাত, আর আজ বিয়ে ছিল। তবে বিয়েটা হলো না। তীরে এসে ভালোবাসা নামক তরিটা ডুবে গেল তার। যদি নুহি মাঝে চলে না আসতো তাহলে হয়তো এতক্ষণ সে বিয়ের জন্য তৈরি হতো। বউ যে অপেক্ষা করতো সরবের জন্য। আচ্ছা, সরব তো আমাকে ভালোবাসে, তাহলে সে নুহিকে কেন বিয়ে করলো? কেন? এরকম শত শত প্রশ্ন মাথার মধ্যে কিলবিল করছে তার। কোনো কুল কিনারা না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। উদ্দেশ্য সরবের বাড়ি যাবে সে। সরবকে সরাসরি প্রশ্ন করবে কিসের এত দরদ তার নুহির উপর। কোনো করলে সে নুহিকে বিয়ে। রাত্রে কাল নুহি যখন অজ্ঞান হয়ে পড়েছিল তখন কেন সে নুহিকে সবার সামনে কোলে করে নিয়ে গেল? কেন? পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছিল যে নিজের বোনের সংসার ভেঙে নিজের সংসার গড়তে হলো? হঠাৎ নুসরাতের কথা শুনে সরব নুহি দুজনেই থতমত খেয়ে যায়। এরকম একটা সময় হুট করে নুসরাত চলে আসবে এটা দুজনের কেউই আশা করেনি। একটু আগে সকালে বেশ বেলা হয়ে গেছে, সূর্য মাথার উপর দপদপ করে চলছে। সরব ধড়ফড় করে উঠে পড়ে কাল বেশ রাত করে ঘুমিয়েছে, কারণ নুহিকে বিছানা ছেড়ে দিয়ে সোফায় শুতে হয়েছে তাকে, তাই ঠিক করে ঘুমোতেও পারেনি। কিন্তু এত এত বেলা হলো, কেউ ডাকতেও এলো না। আনমনে কথাগুলো ভাবতেই সরবের চোখ যায় বিছানার দিকে। নুহি গুটি সুটি মেরে শুয়ে আছে। সরব নুহির দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে যায়। একটা লম্বা শাওয়ার নিয়ে বের হতেই দেখে নুহি ঢুলু ঢুলু চোখে বিছানায় বসে আছে। সরবকে বের হতে দেখে নুহি ঠিক উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সরবের পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পা পিছলে সরবের বুকের উপর উঠে হুমড়ি খেয়ে পড়ে। সরব নুহিকে জড়িয়ে নেয়, ডুব দেয় নুহির চোখের মাঝে। সরবের দৃষ্টি নুহির চোখের অতলে বারবার তুলে যাচ্ছে। এমন সময় নুসরাতের আগমনে দুজনেই হকচকিয়ে যায়। সরব নুহিকে ছেড়ে দিয়ে ছিটকে দূরে সরে যায়। নুসরাত সরবের দিকে একবার চোখ বুলিয়ে অগ্নি দৃষ্টিতে তাকায় নুহির দিকে। নুহি ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। সরবের সাথে নুহির এভাবে লেপ্টে থাকা যে নুসরাত মানতেই পারছে না, তা সে বেশ ভালোই বুঝতে পেরেছে। নুসরাত নুহির কাছে গিয়ে এক নাগারে কথাগুলো বলে দূরে সরে আসে। নুহি অপরাধীর ন্যায় নুসরাতের দিকে তাকিয়ে আছে। নসু আপু, তোমার কি আমাকে অমন মনে হয়? না মনে হয়ে আর কি করার আছে বলতো? এই ঘরটা আমার হবার কথা ছিল, কিন্তু তার দখল তুই নিয়ে নিলি। এখন তো আমার প্রিয় মানুষটার দখলও তুই নিয়ে নিলি।
বোন হয়ে নিজের বোনের এত বড় সর্বনাশ কি করে করলি বলতো? আপু, মানুষের জীবনে এমন অনেক প্রত্যাশিত ঘটনা ঘটে, সেগুলোকে মেনে নিতে হয়। তবে তুমি ভেবো না, আমার এই দুঃস্বপ্নের দায়ভার তোমাকে নিতে হবে না। যা তোমার তা তোমারই। দুই বোনের কথার মাঝে সৌরভ নীরব দর্শক মাত্র। তবে নুহির কথাগুলো নুসরাত না বুঝলেও সৌরভ ঠিক বুঝতে পেরেছে। নুহি নুসরাতকে কথাগুলো বলেই ঘর থেকে চলে যায়। সৌরভ নুসরাতের দিকে এগিয়ে আসতেই নুসরাত সৌরভের কলার ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। কেন করলে এমন আমার সাথে? কি করেছি আমি? এমন করছো কেন? তুমি জানো না তুমি কি করছো? আমি যাই করি না কেন, কোনো অন্যায় করি নাই। তাই নাকি? হুম। তুমি নুহিকে কেন বিয়ে করলে? কেন আমার স্বপ্ন ভেঙে দিলে? যদি তুমি এমন না করতে তাহলে আজ আমি এইখানে তোমার ঘরে থাকতাম, তোমার বউ হয়ে। কিন্তু তুমি সৌরভ নুসরাতকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নুসরাত সৌরভকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। সৌরভ, তুমি কি জানো না নুহির অতীত? তাহলে তাহলে সব জেনে শুনে ওকে লিসেন নুসরাত, পরিস্থিতি সবকিছু বদলে দেয়। আমরা শুধুমাত্র পরিস্থিতি শিকার মাত্র। এই বিয়েটাও শুধুমাত্র। ওহ তাই? তার মানে তুমি আমাকেই ভালোবাসো, তাই তো? নুহি ইচ্ছে করে বিয়ে করেনি, এটাই তো? হ্যাঁ মানে, এবার রুমঝুম নুপুরের শব্দে দুজনেই চমকে যায়। পর্দার আড়াল থেকে কেউ একজন ছুটে পালিয়ে গেল। সৌরভ বেশ বুঝতে পারছে নুহি হয়তো এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। অতীতের কথা শুনে হয়তো খারাপ লেগেছে, তাই সৌরভও যেতে নিলে নুসরাত আবার সৌরভের হাত টেনে ধরে। কি গো, ভালোবাসো না? এবার রাগ যেন সৌরভের মাথায় চড়ে বসে। সজোরে নুসরাতকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে নুহি এক ছুটে নিচে নেমে আসে। নিচে নামতেই দেখে এক জোড়া চোখ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নুহির শ্বশুরই নুহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটো যেন আগুনের মতো দপদপ করে চলছে। যদি পারতো চোখ দিয়ে এখানেই ভস্ম করে দিত। নুহি আর এক পা না গিয়ে ওখানেই দাঁড়িয়ে যায়। নুহির শাশুড়ি গুটি সুটি পায়ে নুহির সামনে দাঁড়ায়। রাগে হিস হিস করতে করতে বলল, আচ্ছা বেয়াদব মেয়ে মানুষ তো তুমি। একেই তো বেলা করে ঘুম থেকে উঠলে, তার উপর এভাবে নেচে নেমে এলে। শাড়ি কাপড়েরও ঠিক ঠিকানা তো নেই। লজ্জা শরম তো তোমার আগে থেকেই কম জানতাম, এত কম সেটা জানতাম না। ছি ছি ছি, ইচ্ছে করছে তোমাকে এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই। সরব সরব। কথাগুলো বলেই নুহির শাশুড়ি নুহিকে এড়িয়ে উপরে উঠতে থাকে। উদ্দেশ্য ছেলের ঘর। আজই ছেলের সাথে কথা বলবে সে এক্ষুনি। নুসরাত আছে, কথা বলে বোনের সাথে বাড়ি পাঠিয়ে দিবেন উনি। সরবের মা ঘরে ঢুকতে দেখে সরব বেশ রেগে মেগে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ মাকে দেখে থেমে যায়। সরব কিছু বলার আগেই সাফিয়া বেগম বেশ ভার গলায় বলে উঠে, নুসরাত কোথায়? সরব মার দিকে এক পলক তাকিয়ে বলে উঠে, ঘরেই আছে। চলো। আর কথা না বাড়িয়ে সাফিয়া বেগম সোজা সরবের হাত ধরে টেনে ঘরে নিয়ে যায়। ঘরে এসে দেখে নুসরাত বিছানার এক কোণায় বসে চোখে জল ফেলছে। নুসরাতের দিকে এক পলক তাকিয়ে উনি আবার সরবের দিকে দৃষ্টি দেন। নুসরাত কাঁদছো কেন? কি হলো বলো? সরব কিছু বলার আগেই সরবের মা নুসরাতকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, আমি হয়তো বুঝতে পারছি তুমি কেন কাঁদছো, তবে তুমি যেই কারণে কাঁদছো সেই কারণটাকেই আমি মুছে দিতে চাইছি। সরবের মায়ের কথায় এবার নুসরাত বেশ আগ্রহী হয়ে তাকায়। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই বুঝে নিয়েছিলাম তুমিই আমার সরবের যোগ্য। তাই আগে পিছে না জেনে সরবের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু যাই হোক, সরবের বিয়েটা নিজের ইচ্ছেই করেনি। আমার সরবকে আমি চিনি, নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই করেছে। নুসরাত আরো আগ্রহী হয়ে সরবের মায়ের কথা শুনতে থাকে। এতক্ষণে কান্না কান্না ভাবটা চলে গেছে, চোখে মুখে ফুটে উঠেছে কৌতূহল। সাফিয়া বেগম আর একটু দম নিয়ে আবার বলতে শুরু করে,
আমার ছেলের নখের যোগ্যতাও তোমার বোনের নেই। যোগ্যতার কথা বাদই দিলাম, তোমার ওই ডিভোর্সি বোনকে আমি কখনই আমার ছেলের বউ বলে মানি না। তুমি তোমার বোনকে নিয়ে যাও। আসলে দেখো নুসরাত, এত আসল নকল আমি বুঝি না। তুমি তোমার বোনকে নিয়ে যাও না, তারপর তোমার বাবা মার সাথে কথা বলে আমি অসম্পূর্ণ কাজটা আবার সম্পূর্ণ করব। যাও, নিয়ে যাও তোমার বোনকে। কথাগুলো বলে সরবের মা নুসরাতের হাত ধরে নিচে নিয়ে যায়। উদ্দেশ্য নুহির কাছে যাওয়া, নুহিকে বেশ কিছু কথা শুনিয়ে বাড়ি থেকে বিদায় করবে। নুসরাত আর শাশুড়িকে একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে নুহি বরফের মতো দাঁড়িয়ে যায়। এতক্ষণ সে এ পাশ থেকে ও পাশ পায়চারি করছিল। নুসরাত নুহির মুখোমুখি হাতেই নুহি মাথা নিচু করে বলে উঠে, নুসু আপু, আমি জানি তোমরা কি চাইছো। আমি তৈরি আছি, চলো আমি বাড়ি যাব। আমি আসার সময় নিজের সাথে কিছুই নিয়ে আসিনি, তাই নিয়ে যাওয়ার মতো কিছু নেই। কথাগুলো বলেই নুই পা বাড়ায়। হঠাৎ পেছন থেকে কেউ একজন তার হাত টেনে ধরে। সরব এতক্ষণ নীরব দর্শকের ন্যায় সবার সাথে কথা বলছিল, শুনছিল। তবে নুহি নুসরাতের সাথে বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই খপ করে নুহি হাতটা ধরে নেয়। এরকম কাণ্ডে একদিকে যেমন সবাই অবাক, তেমনি অন্যদিকে সরব নিজেও যথেষ্ট অবাক। তবে সরব সামান্যতম বিচলিত না হয়ে বলতে শুরু করে, নুহি, শরীয়ত বলো আর আইনত বলো, দুইভাবে আমার স্ত্রী, তাই আমি নুহির দায়িত্ব অস্বীকার করতে পারি না। নুহি কোথাও যাবে না। কথাগুলো বলেই সরব নুহিকে টেনে ধরে নিয়ে যায়। এদিকে সরবের মা আর নুসরাত দুজনেই অবাক হয়ে সামনে দিয়ে নুহিকে ঘরে নিয়ে গিয়ে দুম করে দরজা বন্ধ করে দেয়। নুসরাত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, গটগট করে বেরিয়ে যায়। জীবন তাকে এক অদ্ভুত পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে, যেখানে দাঁড়িয়ে তার নিজের বোনের জন্য কোনো দয়া বা ভালোবাসা কাজ করছে না, কাজ করছে শুধু রাগবিমানের হিংসা। তবে নুহির প্রতি এই হিংসার একমাত্র কারণ সরল। নুহি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে পানি পড়ছে। কেন করলেন? কি করলাম? আমাকে যেতে দিলেন না কেন? বাড়িতে গেলে তুমি ভালো থাকবে? আমার ভালো থাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি আমাকে বাঁচিয়েছেন, তবে প্লিজ আমার জন্য আমার আপুকে কষ্ট দেবেন না। আমার আপু আপনাকে অনেক ভালোবাসে, আমার জন্য আর কিছুই করতে হবে না। হে লিসেন, আমি তোমার জন্য কিছুই করিনি। একজন মানুষ হিসেবে জাস্ট নিজের দায়িত্ব পালন করেছি। কিন্তু আপনাদের বিয়ে তো। চুপ, আর একটা কথাও না। সরব ঘর থেকে বেরিয়ে যায়। কেন যেন তার ভেতর ভেতর বেশ অস্থির লাগছে। এদিকে নুহিও চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ায়, আকাশপানে তাকিয়ে নিজের মনে মনে বলতে থাকে, তুমি ভালো থাকো সৌরভ ভাই, খুব ভালো থাকো। আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, আজও চাইবো না। আমি চাই ভালো থাকো তোমার ভালোবাসার মানুষকে নিয়ে। তোমার দয়া আমার চাই না। বাবা সরব, আমি তোকে শেষবারের মতো বলছি, এই ডিভোর্সি মেয়েকে আমি কিছুতেই তোর বউ বলে মানছি না, মানবো না। হয় তুই তোর এই বউকে বাড়ি ছাড়া করবি, না হয় তুই তোর মাকে সারা জীবনের মতো হারাবি। নিচ থেকে মায়ের গলা বেশ ভালোই শুনতে পাচ্ছে সরব, তবে সেদিকে কোনো মনোযোগ নেই। সরব সমস্ত মনোযোগ দিয়ে দেখছে নুহিকে। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে বসে কাঁদছে সে। এলোমেলো চুলগুলো চোখে মুখে লেপ্টে আছে। নুহির গাল বেয়ে পড়া চোখের পানিগুলো সরবের কাছে ঝকঝকে মুক্তোর মতো লাগছে। সরব বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে নুহিকে। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে, নাকটা লাল টুকটুকে হয়ে আছে। সরবের ইচ্ছে করছে নুহি লাল টুকুকে নাকের মাথায় ছোট্ট করে একটা চুমু এঁকে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। নুহি যে তাকে তার ধারের কাছে যেতে ঘেঁষতে দিবে না, তা সরব খুব ভালোভাবে জানে। নুহির কান্নার কারণ হলো একটু আগে নুহির মা নুহিকে ফোন করে বেশ কথা শুনিয়েছে। সরবের অবহেলা সহ্য করতে না পেরে নুসরাত নাকি আত্মহত্যার চেষ্টা করেছে, তাই মা যেন তার উপর রাগে ফেটে পড়ছে।
তার উপর সৌরভের মায়ের এত তিক্ত কথা, সব মিলিয়ে নুহি কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। কাঁদতে কাঁদতে রুহির হেঁচকি উঠে গেছে। সৌরভ বেশ কিছুক্ষণ নুহির দিকে তাকিয়ে থেকে ধুম করে নুহির কাছে চলে যায়। তারপর সৌরভ নুহির গা ঘেঁষে বসে পড়ে। সৌরভ কাছে আসতেই নুহি উঠে যায়। নুহি উঠতে নিলেই সৌরভ 2 হাত দিয়ে নুহির কোমর জড়িয়ে ধরে। নুহি বেশ ছটফট করতে থাকে। সৌরভ নুহিকে কাছে টেনে কোলে বসিয়ে দেয়। সৌরভ ভাই কি করছেন? ছাড়ুন আমাকে। আগে কান্না থামা, তারপর ছাড়বো। ছাড়ুন তো। না। সৌরভ ভাই। কথাগুলো সৌরভ নুহিকে ছেড়ে দেয়। নুহি সৌরভের থেকে দূরে সরে আসে। নহি, তুই অনেকদিন পর তোর মুখে সৌরভ ভাই ডাকটা শুনলাম। কথাগুলো বলেই সৌরভ ধুম ধুম করে বেরিয়ে যায়। দরজায় গিয়ে হঠাৎ পেছনে ফিরে নুহির দিকে তাকায়। ততক্ষণে নুহির কান্না একেবারে থেমে গেছে। সৌরভ নুহির চোখে চোখ রেখে বলতে শুরু করে, নহি, আমার জন্য একটু অপেক্ষা করলে কি খুব ক্ষতি হতো? আচ্ছা, তুই কি কোনোদিনও বুঝিসনি আমি তোকে। কথাগুলো বলেই সৌরভ ঘর থেকে বেরিয়ে যায়। নুহি কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। অতীতে ডুব দেয় নুহি। ফ্ল্যাশব্যাক। তখন নুহির বয়স সবে 15 কি 16। পৌষের ছুটিতে খালার বাসায় বেড়াতে আসে নুহি। খালাতো ভাই বোনের সাথে নদীতে বেশ শখ করে নদীতে গোসল করতে এসে হঠাৎ পায়ে কিছু একটা জড়িয়ে যায়। পা আলগা হতেই স্রোতের টানে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল নুহি। পাড়ে দাঁড়িয়ে সবাই বেশ চিৎকার চেঁচামেচি করছিল, তবে সাহস করে কেউই নুহিকে বাঁচাতে এগিয়ে যাচ্ছিল না, কারণ নুহি ততক্ষণে পা খেয়ে পড়ে গেছে। তার উপর খরস্রোতা নদী। পানিতে বেশ কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর নুহির যখন তলিয়ে যাওয়ার তখন হঠাৎ করে কেউ একজন এসে নুহিকে টেনে ধরে। তারপর আর কিছু মনে নেই নুহির। জ্ঞান ফেরার পর নুহির চোখ যায় চেয়ারে বসে থাকা ধবধবে পাঞ্জাবি পরা এক যুবকের দিকে। হঠাৎ অচেনা মুখ দেখে বেশ হকচকিয়ে যায় নুহি। ধরফর করে উঠে সজোরে খালামণি বলে চিৎকার দিয়ে ওঠে নুহি। পাশের ঘর থেকে নুহির খালা খালু সহ খালাতো ভাই মোহিত ছুটে আসে নুহির কাছে। মোহিত নুহিকে শান্ত করে পরিচয় করিয়ে দেয় সেই অপরিচিত যুবকের সাথে। সেই যুবকটি ছিল মোহিতের বন্ধু। নুহিকে নদী থেকে এই লোকটিই বাঁচিয়েছে। নুহি ভাইয়ের কাছে সব যখন জেনে জিভ বের করে ছোট্ট করে কামড় দেয়। তারপর যুবকটির দিকে মুখ ঘুরে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে দেয়। নুহিকে বিছানায় শুয়ে দিয়ে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে নুহি গুটি গুটি পায়ে বাহিরে বেরিয়ে আসে। বাড়ির করিডোর পেরিয়ে উঠোনে পা রাখতেই দেখে চুলার পাশে খালা বসে বসে ধুবি বানাচ্ছে, আর তার পাশে মুহিদার মুহিদের বন্ধু বসে। নুহি মুহিদের কাছে এগিয়ে যায়। নুহিকে দেখে মুহিত বলে ওঠে, কি রে শাকচুন্নি, তোকে না শুয়ে থাকতে বললাম? দেখো মোহিত ভাই, তুমি তোমার ডাক্তারি তোমার রোগীদের উপর ফলাও, আমার উপর না। আমি এত শুয়ে শুয়ে থাকতে পারবো না। এখন আমি খালামণিকে হেল্প করব। ওই শাকচুন্নি, যা ঘরে যা, এখন চুলার কাছে একদম যাবি না। উফ মোহিত ভাই। মুহিদের পাশে থাকা যুবকটি নুহিকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমার গায়ে হালকা জ্বর, এখন আগুনের কাছে যাবে না, আগুনের থেকে দূরে বসো। নুহি মুখ বাঁকিয়ে সরে আসতেই সে আবার বলে ওঠে, আমি তোমাকে আগুনের থেকে দূরে বসতে বলেছি, ঘরে বসতে বলিনি। নুহি বেশ শান্ত দৃষ্টিতে তাকায় লোকটির দিকে। তার কি মনে করে বলে ওঠে, আচ্ছা আপনার নাম কি? আমি আপনাকে কি বলে ডাকবো? যুবকটি মুচকি হেসে জবাব দেয়, আমার নাম সৌরভ, তুমি আমায় সৌরভ ভাই বলে ডেকো। সেদিনে সেই যুবকটি ছিল সরব। নুহি, হঠাৎ মায়ের গলা পেয়ে নুহি বেশ হকচকে যায়। অতীত থেকে বর্তমানে পা রাখে সে। নুহি দরজার দিকে তাকাতেই দেখে দরজায় নুহির মা দাঁড়িয়ে আছে, রক্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। নুহি একটা ঢোক গিলে মায়ের দিকে এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরতেই নুহির মা সজোরে নুহিকে ধাক্কা দেয়। খবরদার আমাকে মা বলে ডাকবি না। অপয়া অলক্ষণে মেয়ে কোথাকার। নিজের সংসার তো করতে পারলি না, দুদিন যেতে না যেতে স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। চরিত্রহীনা মেয়ে কোথাকার, নিজের জীবনটা তো শেষ করলি, এখন এসেছিস নিজের বোনের জীবনটাও শেষ করার জন্যে। এতটুকু বলে বেশ বড় একটা দম নেন নুহির মা। নুহি শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে।
ততক্ষণে নুহির শাশুড়ি উপস্থিত হয়। নুহির মায়ের সাথে তাল মিলিয়ে বলতে থাকে, আপনার এই ছোট মেয়েকে নিয়ে যান। নুসরাত সুস্থ হলে আমি নিজে দাঁড়িয়ে থেকে সৌরভ আর নুসরাতের বিয়ে দিব। যান, এই মেয়েকে নিয়ে যান এখান থেকে। নুহির মা আর এক দণ্ড না দাঁড়িয়ে নুহি টেনে তুলে তারপর কোনো কথা না বলে নুহিকে টানতে টানতে নিজের সঙ্গে নিয়ে যেতে থাকে। নুহি মায়ের সাথে সাথে যেতে যেতে একবার পেছনে ফিরে তাকায় ঘরটার দিকে। এই দুদিনেই যেন এই ঘরটা তার নিজের হয়ে গেছে। একদম মন চাইছে না এই ঘর ছেড়ে যেতে, তবু ছেড়ে যেতে হবে, দূরে, অনেক দূরে, তার বোনের সংসার থেকে দূরে। এইভাবে পেট বের করে কাকে দেখাচ্ছ? এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। ও ওয়েট ওয়েট, তার মানে তুমি আমাকেই? এতই যদি দেখানোর ইচ্ছে থাকে তাহলে এভাবে অর্ধেক দেখানোর কি দরকার? পুরোটাই না হয় দেখাও। সরবকে কথা বলতে না দিয়ে নুহি শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে নিয়ে মুখ বাঁকিয়ে উত্তর দেয়, আমার বয়ে গেছে আপনাকে দেখতে। আর আপনার কোনো কাজ নেই, সারাদিন শুধু আমার খুদ ধরে বেড়ানো। বাবা, একেই তো নিজে থেকে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো, তার উপর বললেই দোষ। নুহি আর সরবের সাথে কথা বাড়ায় না। সে নিজেও জানে সরবের সাথে মুখ লাগিয়ে সে পারবে না, তাই মুখ বাঁকিয়ে গুটি গুটি পায়ে হাঁটা ধরে উল্টো পথে। অস্তিত্বের হাতে বেশ কিছু সুন্দর মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে নুহির। কি ভালোই না ছিল সেই দিনগুলো। আরো মনে নিজে নিজে হেসে দেয় নুহি। হঠাৎই পেছন থেকে কেউ একজন এসে নুহিকে নিজের দিকে ঘুরিয়ে ঠাঁটিয়ে একটা চড় মারে। ঘটনাটা হুট করে ঘটায়। নুহি টাল সামলাতে না পেরে নিচে পড়তে নিলে সরব আবার নুহির হাত ধরে নেয়, নুহিকে টেনে আবার দাঁড় করিয়ে দেয়। নুহি অবাক চোখে তাকিয়ে আছে সরবের দিকে। সরব যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে দিচ্ছে। আমাকে মারলেন কেন? কই মারলাম? আমি তো তোমাকে আদর করলাম। তুমি অনেক মহান কাজ করছো, তাই এই আদর। কি করেছি আমি? ওই যে বললাম, মহান কাজ করছো। বেঈমান কোথাকার, তোমার জন্য কি করি নাই আমি? বাসার সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করলাম, তোমাকে আশ্রয় দিলাম, আর তুমি মায়ের হাত ধরে চলে আসলা। আমাকে একটাবার বলার প্রয়োজন বোধ করলা না? এতটা অকৃতজ্ঞ তুমি? অবশ্য কাকে কি বলছি, তোমার অকৃতজ্ঞতার নমুনা আমি তো আগেও পেয়েছি। আসলেই তুমি একটা বেঈমান। তোমার কাছে ভালোবাসা, অনুভূতি কোনো কিছুরই দাম নাই। ভালোবাসা? কিসের ভালোবাসা? কে কাকে ভালোবাসে সৌরভ ভাই? আপনি আর নিশু আপু দুজনকে ভালোবাসেন। আপনাদের গায়ে হলুদের দিন আমার সাথে আপনার বিয়ে হয়। আমাদের বিয়েটা ভালোবাসা ছিল না, আমার শুধু পরিস্থিতির শিকার মাত্র। কথাগুলো বলেই নুহি মুখ ঘুরিয়ে নেয়। সরব কি বলবে বুঝতে পারছে না। নুসরাত আপু অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল। আপু আপনাকে ভালোবাসে। আমি আপনাদের মধ্যে থাকতে চাই না। তালাকনামা তৈরি করে রাখবেন, আমি সই করে দিব। এখন আপনি আপুর কাছে যান। আপু সেই থেকে কেঁদেই। সরব আর কথা বাড়ায় না, গটগট করে সিঁড়ি বেয়ে নেমে যায়। এদিকে নুহির মা এসে চিল্লাপাল্লা শুরু করে দেয়। সরব এ বাড়িতে এলো অথচ কারোর সাথে দেখা না করে চলে গেল। এমনকি নুসরাত যে তার জন্যই মরতে গেছিল তাও কি সে জানে না? তাহলে কেন সে নুসরাতের কাছে গেল না? রাগে যেন তিনি ফেটে পড়ছেন, আর তার সব রাগ গিয়ে পড়ছে নুহির উপর। নুহিকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরবের সাথে যদি সে সংসার করার স্বপ্ন দেখে তাহলে তার থেকে খারাপ আর কেউ হবে না। এদিকে সরবের মাও নুহিকে বিদায় করতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। একে তো বাচ্চা মেয়ে, পেটে তেমন বিদ্যা নেই, তার উপর একবার বিয়ে হয়ে ছাড়াছাড়ি হয়েছে, যাকে বলে ডিভোর্সি। এমন মেয়েকে সরবের জন্য কি করে মানবেন তিনি? অসম্ভব। সুযোগ বুঝে যত তাড়াতাড়ি সম্ভব সরবের সাথে নুসরাতের বিয়েটা দিতে হবে, না হলে ছেলে যে কখন বেঁকে বসে কে জানে। এই মেয়েকে নিয়ে কম পাগলামি তো করিনি। নুহি, আমি সৌরভকে খুব ভালোবাসি, জানি নিজের থেকেও বেশি। জানি এতই যখন জানিস তখন কি করে পারলি নিজের বোনের ভালোবাসার মানুষকে বোনের কাছ থেকে কেড়ে নিতে? কই করলাম? আমি তো করিনি। নুসরাত রাগে গজগজ করতে করতে নুহির দিকে এগিয়ে আসে। নুহির হাতটা ধরে এক ঝটকা মেরে নিচে ফেলে দেয়।
নুসরাত এখন ইচ্ছে করছে নুহিকে মেরে তক্তা বানিয়ে দিতে, নয়তো মেরে ফিট লাগিয়ে দিতে, কিন্তু পারছে না। কেন পারছে না তা নুসরাত নিজেও জানে না। হয়তো বোনের প্রতি ভালোবাসা, নয়তো অন্য কিছু। নুসরাত নিজেকে শান্ত করে নুহিকে টেনে তুলে দাঁড় করিয়ে দেয়। নুহি, সৌরভকে ডিভোর্স দিয়ে দে, ছেড়ে দে ওকে প্লিজ, আমাকে একটু শান্তি দে। নুহি নুসরাতের দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব দেয়, বাড়ি আমি কখন সৌরভ ভাইকে ধরে রাখলাম? সৌরভ ভাই কি পিচ্ছি ছোট বাচ্চা তুই ধরে রাখবো? নুহি, তুই বুঝতে পারছিস না আমি কি বলছি? সৌরভকে ডিভোর্স দিয়ে দে প্লিজ। ডিভোর্স? কিসের ডিভোর্স? আমাদের বিয়ে হয়েছে একটা অজপাড়া গায়ের ছোট্ট একটা কাজী অফিসে। আমাদের তো রেজিস্ট্রিও হয়নি, তাহলে ডিভোর্সের কোনো প্রশ্নই আসে না। আর তাও যদি তোমরা চাও তাহলে তালাকনামা নিয়ে এসো, আমি সই করে দিব। এইটুকু বলেই নুহি ঘট গুটিয়ে ঘরে চলে যায়। নুসরাত সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। বুকের ভেতর কোথাও একটা আশার আলো জেগে ওঠে। নুসরাত ছুট লাগায় মায়ের ঘরে, মাকে জানাতে হবে সৌরভ আর নুহির বেআইনত হয়নি, তাহলে বিয়েটা ভাঙতে বেশি অসুবিধা হবে না। আজ সন্ধ্যা থেকেই আকাশটা কেমন থম মেরে আছে, নুহির মনটাও থমথমে হয়ে আছে। সৌরভকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নুহি সৌরভকে করে দেওয়ার পর থেকে সৌরভ নিখোঁজ। না, সে বাড়ি ফিরেছে না, কারোর সাথে যোগাযোগ করছে। সৌরভের মাও বার কয়েক এ বাড়িতে ফোন করে নুহিকে গালমন্দ করেই চলেছে। যতই রাত বাড়ছে আকাশটা আলো বেশি ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে। একই তো শীত, কালো, তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি। শীতের পরিমাণ যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। নুই বিছানায় বসে গায়ে কম্বলটা টেনে নিয়ে ফোনে গান চালিয়ে হাতে একটা ম্যাগাজিন নিয়ে বসতেই ফোনটা বেজে ওঠে। নুহি ফোনের দিকে তাকিয়ে দেখে একটা আননোন নাম্বার। নুহি সেদিকে গ্রাহ্য না করে আবার ম্যাগাজিনে চোখ দোলায়। ফোনটা বেজেই চলেছে। নুহি কি মনে করে ফোনটা তুলে একটা লম্বা সালাম দেয়। সালামের জবাবে একটা মৃদু হাসির শব্দ। গলাটা বেশ চেনা লাগছে নুহির কাছে। কেমন আছো নুহি? কে বলছেন? বারে, তোমার সবর ভাইয়ার সাথে 2 দিন থাকতে না থাকতেই আমাকে ভুলে গেলে? কে? চিনতে পারছো না নাকি চিন্তায় ইচ্ছা করছো না? রাখছি আমি। আমার ফোন রেখে দিবা তোমার এত সাহস? ভালোই আছো তাই তো? তোমাকে খুব সুখ দিয়েছে তোমার সবর ভাই, তাই না? তা এমন কি সুখ দিল যে আমাকে ভুলতে পারি নাই? সেটা আপনি সারা জীবন চেষ্টা করলেও পারবেন না। ইনফ্যাক্ট আপনার কাছ থেকে আমি কিছু চাইও নি যে আপনি দেবেন। নুই ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে উঠে দাঁড়ায়। ঘরের মধ্যেই বার দুয়েক পায়চারি করে। খুব রাগ হচ্ছে, সাথে কষ্ট হচ্ছে, আবার কখনো কখনো নিজেকে অসহায় বলে মনে হচ্ছে। কেমন একটা মেশালো অনুভূতি, অসহ্য এই অনুভূতিটা। ঘরের মধ্যে কেমন দম বন্ধ লাগছিল, কেমন ভয়ও করছিল। বারবার সৌরভের কথা মনে হচ্ছে, বেশ চিন্তাও হচ্ছে। সৌরভ ঠিক আছে তো? চিন্তায় মাথাটা ভার হয়ে আসছে। তাই নুহি বারান্দায় দরজাটা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ায়। এদিক ওদিক পায়চারি করে হঠাৎই আবার ফোনটা বেজে ওঠে। এবার নুহি সেদিকে ফিরেও তাকায় না, হয়তো সেই অচেনা নাম্বার। না, নুহি ফোনটা ধরবে না, কিছুতেই না। অতীতে ফিরে যেতে চায় না সে, না ফিরতে চায় অতীতের সেই ভয়ঙ্কর মুহূর্তগুলোতে। কিন্তু ফোনটা নুহির বিরক্তি না বুঝতে পেরে বেজেই চলেছে। নুহির কেন যেন আগ্রহ জাগে। ছুটে গিয়ে ফোনটা হাতে নিতেই দেখে কলটা কোনো আননোন নাম্বার থেকে না, সৌরভের নাম্বার থেকে এসেছে। নাম্বারটা সেভ করা না থাকলেও নুহির নাম্বারটা চিনতে একটুও কষ্ট হয়। নুহি ফোনটা বেড সাইডে টেবিলের উপর রেখে আবার বারান্দায় আসতেই চোখ যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কালো রঙের একটা গাড়ির দিকে। গাড়িতে মাথা নিচু করে উবু হয়ে কেউ একজন বসে আছে। নুহির আর বুঝতে বাকি নেই কে সে। নুহি গুটি গুটি পায়ে বাড়ির সদর দরজা খুলে নিঃশব্দে পা বাড়ায় বাড়ির বাহিরে। এখন তার গন্তব্য সেই কালো রঙের গাড়িটা, গাড়িতে বসে থাকা লোকটা। সৌরভ বারবার আলতো হাতে নুহিকে ছুঁয়ে দিচ্ছে, আর নুহিও বারবার সৌরভের হাত সরিয়ে দিচ্ছে। কিন্তু আজ যেন সৌরভের হাত বাধাই মানছে না, নির্দ্বিধায় ছুঁয়ে দিচ্ছে প্রিয়সীর শরীর। বারান্দায় হাঁটাহাঁটি করার সময় নুহির চোখ যায় বাহিরে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার দিকে।
গাড়িটা চিনতে বাকি নেই নুহির। এটা সরবের গাড়ি। নুহি একটু ভালো করে উকি ঝুঁকি দিতেই দেখে গাড়ির ভেতর সরব মাথা নিচু করে আছে, কেমন একটা নিচে পড়েছে। নুহির ভেতরটা কেমন করে উঠে। নুহি সদর দরজা খুলে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সরবের দিকে। সরবের কাছে গিয়ে গাড়ির দরজা খুলতেই সরব মিটি মিটি চোখে তাকায় নুহির দিকে। এখানে কি চাই? সরব কথা বলার সাথে সাথে নুহির নাকে একটা কটু গন্ধ এসে ধাক্কা লাগে। ছাইপাশ খেয়েছেন? কি বিচ্ছি গন্ধ! নুহি তেলে বেগুনে জ্বলে ওঠে। সরব দাঁত বের করে হেসে ওঠে। নুহি নাক চেপে সরবকে আঁকড়ে ধরে। সরবকে গাড়ি থেকে বার করে কোন রকমের টেনে হিঁচড়ে ঘরে নিয়ে আসে। সরব ও টলমল পায়ে নুহিকে অনুসরণ করে। নুহি সরবকে বিছানায় শুয়ে দিতেই সরব নুহির হাত ধরে একটা হাঁচকা টান দেয়। নুহি হুমড়িকে সরবের বুকে গিয়ে পড়ে। সৌরভ ভাই, এসব ছাইপাশ গিলে খবরদার আমার কাছে আসবে না। আমার গা গুলায়। বারে, না খেলে মনে হয় তুমি আমাকে কত তোমার কাছে আসতে দাও। আমাদের মধ্যে কি আদৌ কাছাকাছি আসার মতো সম্পর্ক আছে? সরব নুহির দিকে অপলক চোখে তাকিয়ে আছে। ঠিক নুহির দিকে নয়, নুহির হালকা গোলাপি ঠোঁটের দিকে। নুহি কিছু একটা বলতে যাবে তার আগেই সরব নুহির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। নুহি কিছুক্ষণ ছটফট করে কেমন শান্ত হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে সরব নুহিকে নিজে থেকেই ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নুহি ছুট লাগায় বাহিরে। উদ্দেশ্যে সরবের জন্য টক কিছু একটা বানিয়ে আনতে হবে যাতে নেশাটা কাটে। নুহি এক গ্লাস তেঁতুলের পানি এনে ধীর পায়ে সরবের কাছে আসে। বুকের ভেতর কেমন টিপ টিপ করছে, কেমন যেন লাগছে। সরব যদি আবার তেমন কিছু করে, কি করবে সে? সরবকে সায় দিবে নাকি দূরে সরিয়ে দিবে? এসব ভাবতে ভাবতে নুহি সরবের কাছে যেতেই দেখে সরব ঘুমিয়ে পড়েছে। বিছানার একদম কর্নার ঘেঁষে গুটি সুটি মেরে বাচ্চাদের মতো করে শুয়ে আছে সে। নুহি সরবের কাছে গিয়ে কম্বলটা গায়ে টেনে দেয়। তারপর সরবের মাথার কাছে গিয়ে বসে পড়ে। নুহির কেন যেন খুব ইচ্ছে করছে সরবের চুলগুলো ছুঁয়ে দিতে, মাথায় হাত বিলিয়ে দিতে। নুহি এত শত না ভেবে সরবের মাথায় হাত বুলাতে থাকে। নুহি নিজের মধ্যে কেমন একটা টান অনুভব করে সরবের প্রতি। সরবকে দেখতে দেখতে নুহি কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে খেয়ালই করেনি। সকালবেলা মায়ের চেঁচামেচিতে নুহির ঘুম ভাঙে। অসভ্য নির্লজ্জ মেয়ে কোথাকার! এতবার বারণ করা সত্ত্বেও তুই সরবকে বাসায় ডেকে সারা রাত এক বিছানায় কাটালি। কি ভেবেছিসটা কিভাবে প্যাচ কষে সরবকে নিজের কাছে বেঁধে রাখবি? তোর সাহস তো কম নয়। একটা কথা ভালো করে শুনে রাখ, সরবের সাথেই নুসরাতের বিয়ে হবে। তুই যতই প্যাচ কষ, এই বিয়ে হবেই। বেশি বাড়াবাড়ি করলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে, আর এমনিতেও সরব নিজে এই বিয়েতে মত দিয়েছে। তুই চাইলেও আর সরবকে আটকাতে পারবি না। এটুকু বলেই তিনি থেমে যান, মুখ বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। দুঃখী মায়ের কোনো কথাই ঠিক মতো বুঝতে পারছে না, আর ঠিক কি কারণে মা তাকে এতগুলো কথা শোনালো তাও সে বুঝতে উঠতে পারছে না। হঠাৎই নুহির কাল রাতের কথা মনে পড়ে যায়। তারপর নিজেকে সে বিছানায় আবিষ্কার করে। নুহির যতটুকু মনে পড়ে, সে তো বসেছিল, তাহলে তাকে শুয়ে দিল কে? নাকি সে নিজে নিজেই শুয়ে পড়েছে, কিন্তু এত পরিপাটি ভাবে? এত শত চিন্তার মাঝে নুসরাতের আগমন ঘটে। মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে, সেই সাথে ফুলেও গেছে। বোধহয় সারা রাত না ঘুমিয়ে কেঁদে কেটে পার করেছে। নুসরাত ঘরে আসতেই নুহি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। উঠছিস কেন? শুয়ে থাক, মন চাইলে আর একটু ঘুমাতেও পারিস। মানে? সারা রাত বোধহয় তোদের ঘুম হয়নি, এখন একটু ঘুমিয়ে নে। নুহি অবাক চোখে নুসরাতের দিকে তাকিয়ে আছে। বুঝলি না তাই তো? হুম। নুহি সারা রাত একই ঘরে একই বিছানায় দুজন ছেলে আর মেয়ে একই কম্বলের নিচে দুজন দুজনকে লেপ্টে শুয়ে থাকে, তার মানেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না? নূশা আপু, তুমি থাক, আর বলতে হবে না। জানিস নুহি, আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। আপু, তুমি যা ভাবছো ভুল ভাবছো। নুহি, সরব তোকে এত ভালোবাসে কেন? আমাকে বাসলে কি হয়? আমি কি এতই খারাপ? কথাগুলো বলেই নুসরাত বেরিয়ে যায়। নুহি এবার একটু শান্ত হয়ে বসে।
সবাই ঠিক কি বলার বা বোঝানোর চেষ্টা করছে নুহি ঠিক বুঝতে পারছে না। এমনিতেও সকাল সকাল ঘুম থেকে উঠার পর বেশ কিছুক্ষণ মাথা হ্যাং হয়ে থাকে, তার উপর সকাল সকাল এত চেঁচামেচি। নুই ঘটনাটা বুঝে ওঠার আগেই হুট করে সরবের কথা মাথায় চলে আসে। তাকে তো সে রাতেই ঘরে নিয়ে এসেছিল, এখন তো নেই। সে আবার কোথায় গেল? নুই আবার বিছানা ছেড়ে দাঁড়িয়ে যায়। এদিক সেদিক খুঁজতে নিলে ফোনটা আবার বেজে ওঠে। নুই ফোনের দিকে তাকিয়ে দেখে সরব ফোন করেছে। নুই ফোনটা তুলে কানে ধরে। শুনছেন আপনি? কই? সরব নুহির প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো নুহিকে প্রশ্ন করে। নুহি, তোমার অঙ্কনের সাথে যোগাযোগ আছে, আমাকে আগে বলনি তো? তুমি কি অঙ্কনের জন্যই আমাকে এত অবহেলা করো? অঙ্কনের জন্যই আমাকে বিনা শর্তে অন্যের হাতে তুলে দিচ্ছ? বেশ, তুমি যা চাও তাই হবে। এইটুকু বলেই সরব ফোনটা রেখে দেয়। তখন নুহির মাথায় আসে কাল রাতে সরবের সাথে কথা হওয়ার আগে অঙ্কনের সাথে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়েছিল। তার মানে সরব ফোনের কন্ট্যাক্ট লিস্টের নাম্বারটা দেই রাগ করে চলে গেছে। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হয়েই গেল। শরীয়তের মতে বিয়েটা সম্পূর্ণ হলেও কাগজে কলমে এখনো হয়নি। একরাশ অভিমান নিয়ে দুবার কবুল বলার পর তিনবারের বেলায় গলা আটকে আসে সরবে। দম নিতে কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে এই আসর এখানেই সমাপ্ত করে দিতে, কিন্তু কোথা থেকে অভিমানের একরাশ মেঘ এসে আবার সরবের মনের আকাশ ঘিরে ধরে। গায়ে হলুদ থেকে শুরু করে সমস্ত নিয়ম নুই বলে বলে ধরে বেঁধে করিয়েছে সরবকে দিয়ে, যেটা সরব একেবারে মানতে পারেনি। কি করে মানবে? যে প্রিয়তমাকে পাওয়ার নেশায় একসময় 7 সাগর 13 নদী পার করে ছুটে এসেছিল, যাকে ঘিরে হাজার যোচনা বিলাস নিয়ে কেটেছিল, সেই প্রিয়তমায় নিজে থেকে বাঁধন আলগা করে পালিয়ে গেছে। এত মানা যায় না। পৃথিবীর কোনো প্রেমিক পুরুষই হয়তো মানতে পারবে না। সরব ডান হাতটা মুষ্টিবদ্ধ করে গড় গড় করে আবারও 3 বার কবুল এক নাগারে বলে গেল। সেখানে উপস্থিত সকলেই এক বিস্ময়ের হাসি হাসে। নিয়ম অনুযায়ী যেখানে 3 বার কবুল বলার কথা, সরব বাবাজি সেখানে 5 বার বলে ফেলেছে। ভাবা যায় হয়তো বউ পাওয়া আনন্দে মাথা খারাপ হয়ে গেছে। কথাটা তৎক্ষণাৎ অন্দরমহলে চলে যায়। সেই হিসেবে নুসরাতের মায়ের কানেও যায়। তিনি তখন নিজের ঘরের বিছানায় এলোমেলো ভাবে বসে স্বামীর নাম জপ করছিলেন। বিয়ের পরপরই স্বামী হারান তিনি। প্রথম বিধবা হওয়ার সুখ অন্যরকম। বিয়ের 10 দিনের মাথায় যখন নুহির বাবাও মারা যায়, তখন তিনি দ্বিতীয়বার বিধবা হন। সেবার তার অবস্থা ছিল ঠিক বলতে গেলে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, পাড়া প্রতিবেশী সবার অভিযোগ ছিল এই মহিলা স্বামী খেকো মহিলা, স্বামী সংসারের কপালে নেই। উনি যখন এইসব অতীত বর্তমান ভবিষ্যতের অঙ্ক কষতে ব্যস্ত, তখন কেউ একজন তার কাছে এসে সরবের 5 বার কবুল বলার কাহিনী তুলে ধরে। কিন্তু এতে নাফিসা বেগমের কোনো প্রতিক্রিয়া নেই। তিনি ব্যস্ত অঙ্ক কষতে। অঙ্কটা মিলে গেছে, যেহেতু তার কপালে স্বামী সংসার কিছু ছিল না, একইভাবে তার মেয়েও আজ সব কিছু থেকে বঞ্চিত হলো। নাফিসা বেগম মনে মনে বলতে থাকে, সরব কি জানে তার বিয়েটা ঠিক কার সাথে হচ্ছে? হয়তো কাজীর মুখে নামটা শুনেই খুশির চোটে 5 বার কবুল বলে ফেলেছে। সম্ভব হলে হয়তো আরো 500 বার বলতো। কিন্তু আমার মেয়ে, তার কি হবে? কোথায় খুঁজবো তাকে? আদৌ কি কোনোদিনও খুঁজে পাবো? কথাগুলো বিড় করে বলেই কাঁদতে শুরু করে মেয়ে। এদিকে বিয়ের কার্যক্রম চলছে। আইনি কার্যক্রমও ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেল। সরব সইটাও করে দিয়েছে বিনা দ্বিধায়। অবশেষে বিয়েটা সম্পূর্ণ। সরবকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়। খুব ঘরোয়াভাবে বিয়ে হলেও আয়োজনের কোনো ত্রুটি নেই। সরব আসরে বসে আছে। এদিকে তার সাথে আসা বরযাত্রীদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। কিছু একটা নিয়ে তারা নিজেদের মধ্যে বেশ আলোচনা সমালোচনার ঝুড়ি খুলে বসে আছে। সেসব সরবের কানে গেলেও সেদিকে সরবের মনোযোগ নেই। সরবের 2 চোখ খুঁজছে তার প্রিয়তমাকে। কই সে কি একবারও আসবে না? না, আসবে না। এতকাল যখন সে নিজে থেকে আসেনি, আজও আসবে না। হয়তো আর কখনো আসবে না। হয়তো কেন, সত্যি সত্যি সে আর আসবে না। তার মুখে ভালোবাসি শব্দটা শোনার ইচ্ছেটা সারা জীবন ইচ্ছে হয়ে থেকে যাবে। ভালোবেসে পুরো ছাড়খার, তবু ভালোবাসি বলবার না। সরবের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। সরব হাতের উল্টো পাশ দিয়ে মুছে নেয়। কথায় আছে, পুরুষ মানুষদের কাঁদতে নাই, কাঁদে নাকি তাদের জাত যায়। কিন্তু বেদনার আর এক রূপিত চোখের জল। সরব মাথা নিচু করে বসে আছে। হঠাৎ সুদূর থেকে
নুপুরের ছমছম আওয়াজ আসছে। সরবের এই শব্দটা খুব চেনা অচেনা। সরব আস্তে ধীরে চোখ তুলে তাকায়। একজোড়া আলতা দেওয়া পা, পায়ে একজোড়া নুপুর। পা দুটো দেখে সরবের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সরব চোখ তুলে তাকায়। একটা বউ, লাল টুকটুকে বউ, নুহি। হ্যাঁ, এটা তো নুহি, পড়লে লাল বেনারসি। এই বেনারসিটাই তো সরব নুহিকে দিয়েছিল। যদিও শেষমেশ পড়া হয়ে উঠেনি, কিন্তু সরব অবাক হওয়ার চরম সীমানা। এক লাফে উঠে দাঁড়ায় সে। নুইর দিক থেকে যেন তার চোখ ফিরছে না। নুইর ঠোঁটের কোণে হালকা হাসি। কয়েকজন মহিলা এসে নুইকে ধরে সরবের পাশে বসিয়ে দেয়। এই আসরে তারাই তো বর্ব। তখন যখন নুসরাতের মা নুইকে ধরে অতীত ইতিহাস শোনাচ্ছিল, তখন পর্দার আড়ালে দাঁড়িয়ে নুসরাতও বেশ মনোযোগ দিয়ে মায়ের কথাগুলো শুনছিল। যদিও মায়ের মুখে এই কথাগুলো আগেও শুনেছিল, তবু আজ যেন এই কথাগুলো সোজা নুসরাতের বুকে তীরের মতো লাগে। জন্মের পরে মাকে হারায়, তারপর বাবা মা যে নুহিকে কখনো নিজের মেয়ে বলে মানেনি, তাও নুসরাতের অজানা নয়। নুহির সাথে সরবের বেশ আগে থেকেই সম্পর্ক ছিল, তবুও তিনি নুহিকে জোর করে অঙ্কনের সাথে বিয়ে দিয়ে দেয়। সেটা সে মানতে পারেনি। আর আজ মায়ের কথায় নিজের ভালোবাসাকে পেয়েও না, নুসরাতের এতকাল ঘুমিয়ে থাকা বিবেকটা হঠাৎই জেগে ওঠে। সে সিদ্ধান্ত নেয় ঠিক বিয়ের আগ মুহূর্তে নুহিকে বউ সাজে এসে পালিয়ে যাবে। সে তাই করেছে। নুসরাত বাড়ি ছেড়ে চলে গেছে, দূরে, অনেক দূরে। নুই কথাটা আগে থেকে জানলেও সরবকে এই নিয়ে কিচ্ছুই বলেনি। বললে হয়তো সরবের অন্ধকার মুখে এই আলো দেখতে পেত না। সেদিন প্রথমবারের মতো নুই নিজে থেকে সরবের হাতটা শক্ত করে ধরে। সরব ও নুহি আবদ্ধ করে নেয় নিজের বাহুডোরে, যেন হাজার চেষ্টা করেও সে ঝুঁকতে না পারে। সরব নুহিকে বাড়িতে নিয়ে গেলে সাফিয়া বেগম রাগে আগুন হয়ে যায়। তিনি না তখন নুহিকে মানতে পেরেছে, না এখন। তাতে কি, সরব নুহি বেশ আছে। ছোট্ট একটা ঘর, একটা সংসার, আর সেই ঘর ভর্তি ভালোবাসা। দিব্যি আছে তার। মাঝে মাঝে শাশুড়ির কটু কথায় তার একটু কষ্ট হয় না, বরং হেসে উড়িয়ে দেয়। শাশুড়ি তো মায়ের মতোই হয়, মা বকা দিলে তো ভালোই লাগে। মাঝে মাঝে নুহির নুসরাতের কথা মনে পড়ে তার অতীতের কথা। তবে সে এগুলো নিয়ে ঘাটতে চায়। অতীত তো অতীতই হয়। অতীত নিয়ে কষ্ট পেয়ে কি লাভ? মানুষকে বর্তমান নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়।